ये सर अभी लग जाएगा 10 बरस लग जाएगा। সিংয়ের সাইজটা মারাত্মক সাইজ। টিকিট কেটেছিস তোরা? এটা শুধু সামনের ভিড়, আর পিছনে দেখো এত লোকের অলরেডি এখন লাইন পড়ে গেছে। আশা করি গীতা ভবন, গদা ভবনের থেকে এইসব জায়গার এইদিকে রুমের মানে প্রাইসগুলো একটু কম হবে। সবসময় কি ফ্রিতে অন্নদান করানো হয়? সব সময় করানো হয় কিন্তু কুপনের মাধ্যমে। খানা कैसा इधर का टेस्ट कैसा है? খানা আচ্ছা है? তো অনেক কারণে অনেক বাধা আসছে। আর যাচ্ছি মন্দিরটার পুরো ভিতরে গিয়ে দেখবো কতটা কি কাজ এগিয়েছে। বছরে 2-3 বার আসি আমরা। আর এখানে অন্যান্য যে টোটো চালক তাদের থেকে কিন্তু তুলনামূলকভাবে রাজেশদা অনেক কম টাকা নেয়। লঞ্চ আমাদের এই ছেড়ে দিল। এই মিলে হরে কৃষ্ণ। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার গন্তব্যস্থল হতে চলেছে মায়াপুর। আর এই মায়াপুরে আমি কিভাবে যাচ্ছি বা খরচ কত হচ্ছে, তোমরা গেলে মায়াপুরে মানে 2025-এ দাঁড়িয়ে মায়াপুরে এখন কি নতুন নিয়ম শুরু হয়েছে, বা তোমরা ভোগ প্রসাদী বা কোথায় পাবে, বা কটা পর্যন্ত ভোগ প্রসাদের টিকিট দেওয়া হয়, তার মূল্য কত হয়েছে 2025-এ দাঁড়িয়ে, সেই সব তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আজকে আমার জার্নিটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আর বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। 8টা 6 শিয়ালদা টু কাটুয়া লোকাল ধরে আমি যাব নবদ্বীপ স্টেশন। তারপরে আমি কিভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ সবটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা তাই পুরো কন্টিনিউ করো। আর তোমরা চাইলে কৃষ্ণনগর হয়ে যেতে পারো, 7টা 53 সে ট্রেনটা আছে। আমি কিন্তু শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে যাচ্ছি না, আমি যাব কাটুয়া লোকাল ধরে নবদ্বীপ হয়ে ওই দিক থেকে যাবো। তো কীভাবে যাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। চলো তাহলে স্টেশনের ভিতরে যাওয়া যাক। 8টা 6 আমাদের ট্রেন আছে। বন্ধুরা, চলে এসেছি স্টেশনের ভিতরে। এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 8টা 1 বাজে। আর কাটুয়া লোকাল কিন্তু 2 নম্বরে দিয়ে দিয়েছে, কাটুয়া লোকাল গ্যালোপিন। তো চলো প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তো চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর দেখতেই পাচ্ছ যে কাটুয়া লোকাল কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো চলো ট্রেনে এবারে উঠে দেন বাকি কথা হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 8টা 6 ডট টাইমেই কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিল। বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ডট 8টা 6তেই কিন্তু আমাদের ট্রেনটা ছেড়েছে। আর এই ট্রেনটাই শিয়ালদা থেকে নবদ্বীপ স্টেশনে পৌঁছাবে সকাল 10টা 41-এ। আর এর মাঝখানে মানে শিয়ালদা থেকে নবদ্বীপ স্টেশনের মাঝামাঝি টোটাল 27টা স্টেশন পড়বে। আর সময় লাগবে 2 ঘন্টা 35 মিনিট। আর সামনে থেকে এখন আমাদের আলিপুরদুয়ার এক্সপ্রেস ক্রস করছে। ঘড়িতে সময় হচ্ছে 10টা 58। আমাদের নবদ্বীপ স্টেশনে নামার কথা ছিল 10টা 41-এ, কিন্তু ট্রেন যেহেতু লেট করেছে সেহেতু আমরা 10টা 58-তে নবদ্বীপে নামলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এখান থেকে তোমাদের কিভাবে যেতে হবে স্টেপ বাই স্টেপ সেটাও দেখাচ্ছি। তো এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর 3 নম্বর প্ল্যাটফর্মে নামলেই দেখতে পাচ্ছ যে চলমান সিঁড়ি তোমরা এখানে পেয়ে যাবে। চলমান সিঁড়ি থেকে তোমাদের গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখান থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা টোটো স্ট্যান্ড পাবে। তো চলো সেদিকে যাওয়া যাক। তো এই হচ্ছে বাইরে বেরোনোর গেট। তো চলো এখান থেকে আগে বাইরে বেরোই। আর বাইরে বেরোলে কিন্তু তোমরা টোটো স্ট্যান্ডটা পেয়ে যাবে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখান থেকে তোমরা বাইরে বেরোলেই এই সামনেই দেখো পুরো টোটো স্ট্যান্ড আছে, অনেক টোটো পেয়ে যাবে তোমরা। এখান থেকে তোমাদের লোকরা ডাকবে। তো তোমরা কিন্তু এখান থেকে টোটো তোমরা পেয়ে যাবে। এখন ইভেন এখান থেকে তোমরা যদি কেউ নবদ্বীপ যেতে চাও, সেই নবদ্বীপ ধামেও যাওয়ার এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। আর মায়াপুরের যাওয়ার টোটোটা হচ্ছে মানে নবদ্বীপ ঘাট যেহেতু আমরা যাব, ওই দিকের টোটো মানে নবদ্বীপ ঘাট যাওয়ার টোটোটা আমরা এই দিকে পাবো, মানে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে। দাদা, এখান থেকে মানে নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাট পর্যন্ত পার পার্সন ভাড়াটা কত? ভাড়া 20 টাকা, জনপ্রতি 20 টাকা করে। কতক্ষণ লাগে সময়?
আধ ঘন্টা তো একটু কম লাগবে। আধ ঘন্টা থেকে একটু কম সময় লাগবে। বন্ধুরা টোটো আমাদের ছেড়ে দিয়েছে, এখান থেকে জনপ্রতি তোমাদের ভাড়া পড়বে 20 টাকা করে। আর টোটোওয়ালা ড্রাইভার দাদা বলছেন যে এখান থেকে মিনিট 25 বা 30 মিনিট মতো সময় লাগবে। তো চলো যাওয়া যাক, এক্স্যাক্ট কতক্ষণ লাগে সেটা তোমাদের আমি ওখানে পৌঁছে বলছি। নেমে গেছি টোটো স্ট্যান্ডে, আর এই দেখতে পাচ্ছ এই সামনে যাচ্ছি। সামনে থেকে দেখো এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এখানে দেখো নবদ্বীপ থানা এইদিকে মার্ক করা আছে, কিন্তু আমাদের যেতে হবে ডান দিকে। ডান দিক থেকে একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব ফেরিঘাটের টিকিট কাউন্টার। এই দেখো আমাদের টোটো নামিয়েছে ওই রাস্তায়, ওই রাস্তা থেকে সোজা এসে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিক থেকে আমাদের লঞ্চ ঘাটের দিকে এগোতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই দেখো এখানে লেখা আছে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি, মায়াপুর যাইবার লঞ্চের টিকিট কাউন্টার। জনপ্রতি কিন্তু ওখানে 10 টাকা, দেওয়ালেতেই লেখা আছে। এখানে তোমরা অ্যাকচুয়ালি 2 রকমের টিকিট পাবে। যদি তোমরা নৌকায় করে যেতে চাও 5 টাকা করে, দেখো এটা আলাদা কাউন্টার, এখানে 5 টাকা করে জনপ্রতি পড়বে। আর তোমরা যদি লঞ্চে করে যেতে চাও জনপ্রতি কিন্তু 10 টাকা করে পড়বে। আর বন্ধুরা এখনও মায়াপুর পৌঁছাতে যথেষ্ট টাইম বাকি আছে, এখন আমরা লঞ্চ ঘাট পেরোইনি। লঞ্চ ঘাটেতেই তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ কতটা মারাত্মক, এটা শুধু সামনের ভিড়। আর পিছনে দেখো এত লোকের অলরেডি এখন লাইন পড়ে গেছে। আর এইখানে দুজন চিফ গেস্ট বসে আছে, এই একজন আর এই দুজন। আর এরাও দুজন কিন্তু লাইন দিয়ে আছে। টিকিট কেটেছিস তোরা? আগে টিকিট কাট তারপরে লাইন দিবি। এই লাইনটা পার হয়ে আমরা জাস্ট এই ঘাটের সামনে এলাম। যারা নৌকায় টিকিট কাটে তারা 5 টাকা দিয়ে এই যে এটা দেখতে পাচ্ছ, এই নৌকায় করে তোমরা যেতে পারবে। এটা টিকিট মূল্য হচ্ছে 5 টাকা করে। আর যারা লঞ্চে করে যেতে চাও, যেটা টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে, তো সেটা তারা কিন্তু এই লঞ্চে করে যেতে পারবে। এর অ্যাডভান্টেজ হচ্ছে এর উপরে দেখো একটা শেড দেওয়া আছে, বিশেষ করে খুব গরম বা বৃষ্টির সময় এইটা কিন্তু খুব হেল্পফুল হবে। যেটা তোমরা নৌকায় গেলে দেখো পুরো ওপরে কোনো শেড নেই, বৃষ্টির সময় বা অত্যাধিক রোদের সময় তোমাদের অসুবিধা হতে পারে। তো 5 টাকা বেশি দিয়ে আমার মনে হয় তোমাদের লঞ্চে করে যাওয়াটা উচিত। লঞ্চ আমাদের এই ছেড়ে দিল। আর লঞ্চেও দেখতে পাচ্ছ তোমরা মারাত্মক কিন্তু ভিড় হয়েছে, দেখো পুরো ঠাসাঠাসি করে সব মানুষ দাঁড়িয়ে আছে। তো নেমে পড়েছি মায়াপুর ফেরিঘাটে। আর তোমরা এইটা দিকেও যেতে পারো বা এইটা থেকেও যেতে পারো। আর তোমাদের যদি আমি লঞ্চের ভিড়টা দেখাই, দেখো পুরো প্যাকটা ঠাসাঠাসি পুরো ভিড়। তো চলো আগের দিকে যাওয়া যাক। তো চলে এলাম বাইরে। তো ঘাট থেকে বেরিয়ে এলে তোমরা যখন এই মোড়টা আসবে, দেখো এই ঘাটের এই দিক থেকে তোমরা যখন এইদিকে আসবে সামনেই থেকে তোমরা বাস পেয়ে যাবে। বাসের মূল্য মানে বাসে জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা করে। বা তোমরা যদি এই শ্রী চৈতন্য মঠ যে মহাপ্রভুর জন্মস্থান, এইটা দেখতে পাচ্ছ এই যে গেটটা, এই গেটটা থেকে তোমরা একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে মায়াপুর যাওয়ার জন্য টোটো স্ট্যান্ড। তো এখান থেকে তোমরা টোটো ভাড়া করে নিতে পারো, যেখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা করে। তো চলো আমরা টোটো করে যাব। বাসে পুরো প্যাকটা ভিড় হয়েছে, তো আমরা যাব টোটোয় করে। তো চলো টোটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। এই হচ্ছে বন্ধুরা পুরো টোটো স্ট্যান্ড। এখানে পুরো দেখতে পাচ্ছ লোকের একদম গ্যাদারিং পুরো ভর্তি হয়ে আছে। আর এখানে টোটো তেমন আছে। এখানে তোমাদেরকে আমি একটু জিজ্ঞেস করে দিচ্ছি, এখানে মায়াপুর যেতে গেলে ভাড়া কত? 10 টাকা করে জনপ্রতি। কতক্ষণ লাগবে সময়? 10 মিনিট সময় লাগবে। ওকে, 10 মিনিটে পারবা তো? তো শুনতেই পেলে এখান থেকে মায়াপুর মন্দিরটা যেতে 10 মিনিট বলছে, কিন্তু টোটোয় করে অতক্ষণ লাগে না। হ্যাঁ, এখানে যে এখন ভিড় দেখতে পাচ্ছি, হতে পারে হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু ফাঁকা থাকলে মোটামুটি ধরো ওই 5 মিনিট মতো লাগবে টোটোয় করে। বন্ধুরা টোটো আমাদের এখান থেকে ছেড়ে দিয়েছে। আর অনেক দিন আগে আমি এখানে মায়াপুরে এসেছিলাম, তখন ভিডিও করিনি। তো এখানে একটা দাদার সঙ্গে পরিচয় আছে, খুব ভালো সম্পর্ক। তো ওনাকে আমি এসে ফোন করলাম, উনি এলেন। উনি কোনো প্যাসেঞ্জার তোলেননি ইনফ্যাক্ট। তো আমাদের নিয়ে যাচ্ছেন এখন, আমরা জাস্ট 3 জন আছি। তো এখান থেকে কতক্ষণ লাগবে সেটা আমি তোমায় পৌঁছে বলে দেবো, কারণ অনেক দিন আগে এসেছি, টাইমটা এক্স্যাক্ট মনে নেই। তো এখন যাচ্ছি, রাজেশদা আছে, তো নেমে রাজেশদার সঙ্গে কথা বলবো। এখন যা খুঁটিনাটি তথ্য সেটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমরা যখন মায়াপুর যাবে, দেখো এখানে অনেক ছোট বড় এরকম টাইপের মন্দির তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। লাইন দিয়ে দেখো পুরো মন্দির আছে। তোমরা যদি চাও এইসব মন্দিরগুলো কিন্তু দর্শন করতে পারো। মায়াপুরে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ছোটোবেলা কিন্তু প্রচুর মন্দির রয়েছে, তোমরা এই মন্দিরগুলো কিন্তু ঘুরে দেখতে পারো। খুব সুন্দর সুন্দর মন্দির একদম রাস্তার সাইডে। আর আমরা টোটো যেতে যেতে এই সুন্দর সুন্দর মন্দিরগুলো কিন্তু দেখতে যাচ্ছি, বেশ খুব ভালো লাগছে।
তো দেখো এখান থেকে কিন্তু আমরা মায়াপুরে যে ইস্কন মন্দির নতুন তৈরি হচ্ছে, এখন বলা চলে অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই মন্দিরটা কিন্তু মানে রাস্তা থেকেই আমরা দেখতে পেয়ে গেছি। বড় মন্দির। তো কতটা কি কাজ সম্পন্ন হয়েছে সেটাও তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এক কথায় কিন্তু দারুণ, অসাধারণ একটা মানে মন্দির বলা চলে। ভালো লাগে। তো আমার সঙ্গে এখন আছে রাজেশদার টোটো করেই এলাম। রাজেশদার সঙ্গে যেহেতু অনেক দিনের সম্পর্ক, তা রাজেশদাকে আমি নেমে ফোন করলাম। রাজেশদা আমাদের জন্য মানে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, অন্য কোনো প্যাসেঞ্জার না তুলে আমরা তিনজন এসেছি, মানে আমাদের জাস্ট তিনজনকে নিয়ে এলো। তো দাদা কেমন আছেন প্রথম বলুন? খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, আমার দর্শকদের জন্য খালি একটু এখানের যা ডিটেলস একটু খালি দিয়ে দিন, যে যদি এই মানে ফেরিঘাটের ওখান থেকে এই মায়াপুর মন্দির পর্যন্ত আসে জনপ্রতি কত ভাড়া পড়ছে? 10 টাকা। 10 টাকা করে। আসতে মোটামুটি কতক্ষণ লাগছে? এখান থেকে মোটামুটি ঘাট থেকে ওই হার্ডলি 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট, যদি জ্যাম ট্যাম থাকে 7 মিনিট, আর 5 মিনিট, ফাঁকা থাকলে 5 মিনিট। আর কেউ যদি এখানে এসে মায়াপুরে এসে, আমি তো জানি কিন্তু আমার দর্শকদের জন্য জাস্ট ইনফরমেশনটা, কেউ যদি মায়াপুরে এসে এখানে সাইট সিন করতে চায় তো কিভাবে আপনাকে কন্ট্যাক্ট করে? প্রথমত আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন, আমার নাম্বার আছে। কত করে কি খরচ পড়বে সেটাও আপনি বলে দিন। মায়াপুরে 5টা জায়গা আছে। জায়গাটার নাম হচ্ছে, প্রথম পড়বে সন্ত গোস্বামী শিবডুবা, তারপর হচ্ছে নরসিংহদেবের মন্দির, তারপর হচ্ছে রাধা মদন মোহন, তারপর হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, তারপর হচ্ছে শিবাসঙ্গন, যেখানে জগাই মধ্যে 101টা খোল ভেঙেছিল সেই মন্দিরটা পড়বে। লাস্ট হচ্ছে মাসির বাড়ি, শ্যামকুণ্ড, রামকুণ্ড, গিরি গোবর্ধন মিউজিয়াম, বড় বড় মাছ সব ওর মধ্যে আছে। তো এই 5টা জায়গায় ঘোরাতে আমরা 300 টাকার মধ্যে মায়াপুরটা ঘুরিয়েছি। টোটাল ঘুরতে কতক্ষণ লাগবে দাদা? টোটাল ঘুরতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। এবার ঘোরাঘুরি আপনার কাছে, এবার প্রতিটা মন্দিরে আপনি যাবেন, দর্শন করবেন। এভারেজ 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত পড়ছে? 300 টাকা বলছেন। হ্যাঁ। 300 টাকা। আপনার নাম্বারটা একটু প্রোভাইড। 9382927896। থ্যাংক ইউ দাদা। আশা করি আমাদের দর্শকরা এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর আপনি কেমনভাবে ঘোরান আমাকে সেটা বলার দরকার নেই, দর্শকরা যারা ঘুরবে অটোমেটিক্যালি আপনার সঙ্গে ঘুরে খুব ভালো লাগবে, সেটা আমি জানি দাদা। তো আপনাকে তো এর আগেও ঘুরিয়েছি। দারুণ দারুণ দাদা, সেই নিয়ে তো কোনো কথা হবে না। আমি সেই জন্যই আপনার নাম্বার আমি প্রোভাইড করে দিচ্ছি, আমি স্ক্রিনেও মেনশন করে দেবো আপনার নাম্বারটা। তো এই রাজেশদা যে কেমনভাবে ঘোরায় সেটা আমি তো খুব ভালো করেই জানি। তোমরা যারা যারা আসবে এই রাজেশদার সঙ্গে একবার ঘুরে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব হাম্বলভাবে মানুষের সঙ্গে মেশে এবং খুব ভালোভাবে গাইড করে দেবে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে অন্যান্য যে টোটো চালক তাদের থেকে কিন্তু তুলনামূলকভাবে রাজেশদা অনেক কম টাকা নেয়। তো তোমরা একবার চাইলে ঘুরে যেতেই এলে এখানে রাজেশদার সঙ্গে ঘুরে দেখতেই পারো। রাজেশদা খুব ভালোভাবে কিন্তু তোমাদের ঘোরাবে, কি তাই তো দাদা? অবশ্যই, একদম। তো বন্ধুরা চলে এসেছি মায়াপুরের 1 নম্বর গেট, যেটার নাম হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তো আর উপরেই দেখতে পাচ্ছ পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির যেটাকে বলা চলে এখনও। তো চলো 1 নম্বর গেট থেকে আমরা ঢুকবো। গেটটা এখান থেকে বন্ধ আছে, কিন্তু তোমরা ওই দিক থেকে বা এই দিক থেকে এন্ট্রি এটা, আর তোমরা ওই দিক থেকে এক্সিট করতে পারবে। আর তোমরা গেট থেকে ঢুকলেই দেখো এইরকম টাইপের পুরো গাইডলাইন পেয়ে যাবে। আর এই সামনেই দেখো সুবিশাল মন্দিরের কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটু যদি আমি এগিয়ে তোমাদের দেখাই, অখণ্ড হরিনাম সংকীর্ত। এখানে কিন্তু সারাক্ষণ হরিনাম হয়ে যায়, আর কিছু ভক্তগণ এখানে বসেও থাকে মাঝে মাঝে। এখানে কিন্তু 24 ঘন্টাই হরিনাম হয়ে যায়। আর কি সুন্দর দেখো, খড়ের চাল করা পুরো। এই গরমের সময় এর নিচে বসার একটা আলাদাই অনুভূতি। খড়ের সুন্দর চাল করা আছে, আর তার নিচে বসলে এই গরমে বেশ একটা আলাদাই ঠান্ডার অনুভূতি হবে। আর এই দিকে হচ্ছে তোমাদের মহাপ্রসাদের কিছু কুপন পেয়ে যাবে। যারা যারা এসে এখানে লাঞ্চ করতে চাও তারা কিন্তু এইসব কুপন কাউন্টার থেকে তোমরা কুপন কেটে নিতে পারো। দেখো লেখাই আছে। এখানে টোটাল 3টে কাউন্টার আছে, তো তোমরা চাইলে এখান থেকে টিকিট কেটে নিতে পারো। কাউন্টারের পাশেই দেখো এখানে মন্দিরের পুরো চার্টটা দেওয়া আছে। এখানে মঙ্গল আরতি কখন হয় বা দর্শন আরতি সব তথ্য এখানে দেওয়া আছে। আমি ভিডিওটা করছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বন্ধুরা এটা হচ্ছে গদা ভবনের কাউন্টার। এখানে দেখো 2 রকমের মেনু আছে। এখানে তোমরা 80 টাকার যদি 80 টাকা দিয়ে টিকিট কাটো এই মেনুটা পাবে, আর যদি 50 টাকা দিয়ে কাটো এই মেনুটা পাবে। আর এখানে দেখো দুটো টিকিটের কালারও কিন্তু আলাদা। আমি 80 টাকার টিকিটটা কেটেছি এই কালারের, আর 50 টাকার যে টিকিটটা আছে সেটা হচ্ছে এই কালারের। তো তোমরা যদি যার যার নিজের পছন্দ মতো তোমরা এখান থেকে কেটে নিতে পারো। এছাড়াও দেখো এখানে তোমাদের যদি দেখাই, এখানে একটা মহাপ্রসাদম মেনু আছে। এখানের এই মেনু
আর এখানে টিকিট মূল্য হচ্ছে 60 টাকা করে। এখানে এই মেনুটা পাবে তোমরা। এছাড়াও গীতা ভবনে যদি লাঞ্চের মেনু দেখাই, এখানে 70 টাকা করে পড়ছে, আর তোমরা এই মেনুটা পেয়ে যাবে। বন্ধুরা, আমার সঙ্গে এখন আছে একটা গোটা পুরো ফ্রেন্ডস গ্রুপ। তো আমি প্রথমেই জেনে নেবো কোথা থেকে আসছেন আপনারা। আমরা পূর্বস্থলী থেকে এসেছি। আচ্ছা, প্রথমে একটু হাই করে দিন সবাই মিলে। হাই। আচ্ছা, কোথা থেকে আসছেন বললেন? পূর্বস্থলী থেকে। সেটা কোথায়? ওটা বর্ধমানে। বর্ধমান। আজকেই এসেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোটামুটি আজকে থাকার প্ল্যান আছে নাকি আজকে থেকে? না না, আমরা আজকেই রিটার্ন চলে যাবো, ঘুরেই চলে যাবো। আজকে চলে যাবে। মোটামুটি কতক্ষণ আগে এসেছেন? এই আমরা ঢুকলাম। এখনো ঘোরা হয়নি? না, আমরা সব কত পর্যন্ত থাকার ইচ্ছা আছে? ইচ্ছা আছে সন্ধ্যা অবধি আরতিটা দেখি। তারপরে আপনারা মোটামুটি পৌঁছে যাবেন? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। তো এখানে এসে কেমন, মানে কি প্রথমবার নাকি? না না, আমরা আসছি। এর আগে এসেছেন? হ্যাঁ, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জগা ছাড়া পুরোই না, মানে আমরা সব সময় আসতেই থাকি। আমরা বছরে একবার দুবার করে আসার চেষ্টা করি। তো আসে, আমরা আসতেই থাকি। বছরে 2-3 বার আসি আমরা। তো আপনাদের মোটামুটি আসতে কতক্ষণ লাগে? মানে আসতে ঘন্টাখানেকে আমরা চলে আসি। সামনাসামনি। আর এই পুচকাটার কি নাম? এদিকে দেখো। হ্যালো। রামকৃষ্ণ। রামকৃষ্ণ পরমহংসদেব। হ্যালো করে দাও। হাই করো, হাই। হ্যালো। রামকৃষ্ণ বাবা রেগে আছে। ওকে, থ্যাংক ইউ গাইস। থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য। থ্যাংক ইউ। আর মন্দিরের এই পাশটা দেখো, অনেকটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। বাট এইখানে যেহেতু পাইপ পুরো লাগানো আছে, এই দিকের সাইডটায় কিন্তু এখনও কাজ চলছে, কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এগোই, বাকি মন্দিরের কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি, চলো। এই দেখো, এদিকটা পুরোটাই পাইপলাইনের পুরো লম্বা লাইন করা আছে। তো এদিকের অনেকটা চত্বরই কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনও কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু এই দিক থেকে হেঁটে আস্তে আস্তে এই চক্র ভবনের সামনে এসে পড়েছি। আর এই চক্র ভবনের সামনেও দেখো, এখানে তোমরা একটা গাইডিং ম্যাপ পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কোন দিকে কী আছে সেসব পেয়ে যাবে। তো তোমরা চাইলে পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। চলো, আমরা এখন যাচ্ছি যে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দিরটা হচ্ছে সেই দিকে। আমি জানি না এখন গেলে ঢুকতে পারবো কি না, তো ট্রাই করছি। এটা সামনে থেকে গেট, তো চলো গিয়ে দেখি ভিতরে ঢুকতে দেয় কি না। তো বন্ধুরা, তোমরা যদি এই চন্দ্রোদয়, এই যে মানে সুবিশাল যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই চন্দ্রোদয় মন্দিরে যদি তোমরা প্রবেশ করতে চাও, তাহলে তোমাদের এইখান থেকে টিকিট পারচেস করতে হবে। এটা অ্যাকচুয়ালি ডোনেশন। তোমরা মিনিমাম 50 টাকা থেকে শুরু করতে পারো, বা এর ছাড়াও 200 বা 1000 বা 2000 টাকাও পর্যন্ত তোমরা ডোনেশন করতে পারো। তো আমি 50 টাকাওয়ালা টিকিট কেটেছি। আচ্ছা প্রভু, এখানে মানে মন্দিরের ভিতরে মানে ঢোকার টাইমটা কি আছে? কটা থেকে কটা পর্যন্ত? 12টা থেকে 1টা পর্যন্ত। ধন্যবাদ। তো বন্ধুরা, টিকিট পারচেস করে নিয়েছি 50 টাকাওয়ালা। আর এখন যাচ্ছি আমি কিন্তু চন্দ্রোদয় মন্দিরের ভিতরের কতটা কি কাজ এগিয়েছে সেটা তোমাদের দেখাবোখন। আর ভিতরে প্রবেশ মূল্য তো 50 টাকা থেকে তুমি শুরু করতে পারো। আর এছাড়াও ভিতরের সময় হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত তোমরা যেতে পারো। তো ঢুকে গেছি মন্দিরের ভিতরে, চন্দ্রোদয় মন্দিরের ভিতরে। আর যাচ্ছি মন্দিরটার পুরো ভিতরে গিয়ে দেখবো কতটা কি কাজ এগিয়েছে। বিশাল উঁচু মন্দির দেখো। তোমরা যারা এসছো সবাই প্রত্যেকে জানো যে এখানে কত বড় মন্দিরটা হতে চলেছে। তো চলো মন্দিরের ভিতরে যাব, কতটা কি কাজ এগিয়েছে দেখব। আর এখানে দুপুরে মানে 12টা থেকে 1টা পর্যন্ত তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে। এছাড়াও বিকালে তোমরা যারা প্রবেশ করবে, 1টার পরে বন্ধ হয়ে যাবে, বিকালে তোমরা যারা প্রবেশ করবে তারা কিন্তু 4:30 থেকে এখানে আবার প্রবেশের সময় হবে। আর এই চন্দ্রোদয় মন্দির থেকে দেখো, এখানে একটা সুন্দর ব্রিজ বানানো হয়েছে। চলে এসেছি বন্ধুরা মন্দিরের এন্ট্রান্সের সামনে। আর তোমাদের যদি এখানের কারুকার্যগুলো দেখাই, এগুলো দেখতে পাচ্ছ কিছুটা রাজস্থানি টাচ আছে। আর এখানে দেখো মন্দিরের এন্ট্রান্সের শুরুতেই এখানে দেখো কাজ চলছে। এখান থেকে ঢুকতে দেবে না, আন্ডার কনস্ট্রাকশন যেহেতু। এদিকটা কাজ হচ্ছে। আর এখানে কিন্তু কিছু মানে জিনিস করে ডিজাইন করে রাখা আছে। তো চলো এবারে ভিতরের দিকে যাই। আর এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু লাইন দিয়ে দরজা আছে, সেটার হয়তো ফ্রন্ট এইটা। এই দেখো, এখানে কোনো হয়তো ঠাকুর বসানো হবে, সেই জন্য
এটা অলমোস্ট পুরোটাই রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ, আমি তোমাদের যদি একটু জুম করে দেখাই, দেখো খুব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করেছে। পিলার থেকে বলো, পিছনের কারুকার্য বলো, অসাধারণ অসাধারণ, অনবদ্য এক কথায়। উপরে ফল সিলিংটাও দেখো খুব সুন্দর লাগছে। আর এইটা থেকে যদি তোমাদের আমি ক্যামেরাটা এইদিকে ঘোরাই, তাহলে তোমরা দেখতে পাবে পৃথিবীর সবথেকে বড় মন্দিরের স্ট্রাকচার, যেটা হতে চলেছে কৃষ্ণ মন্দির। এটা যে কতটা সুবিশাল এই ক্যামেরায় সেটা আমি তোমাদের মানে এক ফ্রেমে ধরে দেখাতে পারবো না, তাই এটা পুরোটাই কিন্তু আমায় ঘুরিয়ে দেখাতে হবে। আর এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। এইখান থেকে পরবর্তীকালে এন্ট্রি হবে হয়ে তোমরা সামনে এইরকমভাবে প্রভুদের দর্শন করতে পারবে। দেখো 3টে স্তম্ভ করা হয়েছে, 3টে আলাদা, একটা নরসিংহদেব, একটা রাধাকৃষ্ণ আর একটা পঞ্চদেবতা। এটা 3টে পুরো আলাদা আলাদা এনাদের বসানো হবে। আর এছাড়াও তোমাদের যদি বলি, এই সব যে ফ্লোরগুলো দেখছো এইগুলোই নানান প্রজেকশনের কাজ হবে, 3Dতে সেটা ইন ফিউচার করা হবে। যতদূর সম্ভব 2026 বা 2027 এটা পুরোটা কমপ্লিট হবে। ইভেন উপরে যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে লোহার স্ট্রাকচারটা পুরো দেখতে পাচ্ছ, এইটা কাঁচা করে পুরো মানে দড়ির সাহায্যে পুরো উপরে নিয়ে যাওয়া হবে। হয়তো কোনো ঝাড়বাতির ডিজাইন বা যাই হোক কোনো হয়তো কারুকার্য করবে এটা দিয়ে। আর এছাড়াও তোমাদের যদি ফ্লোরের দেখো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কারুকার্য করা আছে। যেহেতু উপরে জানি না আমি উঠতে দেবে কিনা, যদি উপরে উঠতে দেয় আমি তোমাদের ক্লোজলিভাবে দেখাবো। কোন মন্দিরের যে 3টে স্তম্ভ এর উপরটা দেখায়, এখানে দেখো নিতাই প্রভুর ছবি আছে, একটা জাস্ট ফটো আটকে রেখেছে। আর তোমাদের এবারে আমি একটু বাইরের দিকটা যদি দেখাই, বাইরের দিকটা দেখো, এই দিকটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রভু শিল প্রভুপাদের সমাধিস্থল। এই মন্দিরটাতেও ঢুকবোখন আমরা যদি সময় পাই, কটা থেকে কী খোলার সময় আমি জানি না, তো আমি ওখানে যখন যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এখানে দেখো 2টো দুয়ারপাল আছে, এখানে দেখো এই একটা আর এই একটা, এটা হচ্ছে জয় আর বিজয়, এটা দুয়ারপালটার নাম। তো এটার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন কাজটা মোটামুটি 90%-এর উপরে কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন যেহেতু ধুলো পড়ে যাবে সেই জন্য এখন এগুলোকে পুরো ঢেকে রাখা হয়েছে, জয় আর বিজয়কে। এই দাদা এই মন্দির প্রাঙ্গণের একজন শিল্পী। তো এই দাদার থেকে আমি প্রথমে জেনে নেবো যে দাদা एक्चुअली नॉन बेंगली, तो ওনাকে হিন্দিতে জিজ্ঞেস করতে হবে। तो ये मंदिर अभी पूरा कंप्लीट होने में कितना देर लगेगा? ये सर अभी लग जाएगा 10 बरस लग जाएगा। हाँ, 5-6 बरस लग जाएगा। 5-6 साल लग जाएगा। हाँ, अभी कितना % काम हुआ है, कंप्लीट हुआ है? अभी नीचे वाला खाली फ्लोर चालू हुआ है बस, बाकी बात तो ऊपर का भी कुछ अच्छा, बाकी टोटल है। कितना फ्लोर है? ये 5-6-7 फ्लोर है। 7 फ्लोर है। हाँ। ओके, तो टोटल फ्लोर में क्या क्या काम होगा, थोड़ा एक मतलब सारे हम लोग दर्शक को थोड़ा बोलेंगे तो अगर अच्छा होगा। मार्बल का होगा, वो एसएस का होगा, और ये इसमें के बारे में उतना मालूम नहीं है सर। जितना तक मेरे को मालूम है जो आगे मंदिर में लगा है उसी तरह से डिज़ाइन इसमें भी बनेगा। तो आप कौन सा डिपार्टमेंट में हो? ये हम तो मार्बल का ही है। पूरा मार्बल का डिज़ाइन जो हो रहा आप कर रहे हैं? हाँ, ওকে, তো এখানে যে শিল্পীরা কাজ করছে অনেকজনই কিন্তু নন বেঙ্গলি আছে। আমি অনেক মজার চেষ্টা করলাম যে একজন তো বাঙালি শিল্পী পেয়ে গেলে ওনার থেকে একটা বাইট নিয়ে নেবো, বাট সবাই দেখছি যাকে জিজ্ঞেস করছি সবাই নন বেঙ্গলি। তো ওনাদের থেকে কথা বলে যা জানতে পারলাম, এই টোটাল মন্দিরটা এখনও হতে বলছে এখনও 5-6 বছর বা তারও বেশি লেগে যাবে। আমি এর আগের বারে যখন এসেছিলাম তখন এখানে বোর্ড মারা ছিল 2026 এই মন্দির উদ্বোধন হবে, কিন্তু এই মন্দিরটা এখনও 5 থেকে 6 বছর বা তারও বেশি 7 থেকে 8 বছরও লাগতে পারে এই মন্দিরটা পুরো ফিনিশ হতে। এই মন্দিরের এখন শুধু একটা ফ্লোরের কাজ কমপ্লিট হয়েছে, মানে সম্পূর্ণ হয়েছে। এখনও পুরো যদি ফ্লোর দেখাই, আমার পিছনে যে দেখতে পাচ্ছি এই পুরো ফ্লোরগুলো এখনও অনেক কাজ বাকি আছে, অজস্র কাজ বাকি আছে, এখনও মার্বেলের কাজ, অজস্র ডিজাইনের কাজ এখনও পুরো বাকি পড়ে আছে। তো এখনও ধরো 5 থেকে 6 বছর বা তারও বেশি লাগতে পারে। এখন চলে এসেছি এখানে একটা মন্দির প্রাঙ্গণ হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ সুন্দর দরজাগুলো ডিজাইন করেছে দেখো। তো এর ভিতরে কাজ চলছে। তো এটা কোন মন্দির হচ্ছে বা কতটা কি কাজ সম্পূর্ণ হয়েছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে যদি কাউকে পাই আমি অবশ্যই ওনার থেকে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করব। আর এই দেখো এখানে পুরো এই সবগুলো ইটালিয়ান মার্বেল দিয়ে পুরো তৈরি হয়েছে, কিছু কিছু ভিয়েতনাম মার্বেলও আছে। শুধু ডিজাইনগুলো দেখো তোমরা। এইরকম টাইপের পিলার কিন্তু পুরো মন্দিরের চারিদিকে করা আছে।
দেখতে হচ্ছে এখনও মানে পুরো র্যাপিংগুলো মানে পুরো র্যাপিং করা আছে, কিছু কিছু র্যাপিং নেমে গেছে, কারণ এখানে ধুলো পুরো কাজ হচ্ছে, ধুলো পুরো লেগে যাবে, সেই জন্য পুরোটাই র্যাপিং করা আছে। আর এই মন্দিরের ভিতরটা দেখো, অসাধারণ, মানে কোনো কথা হবে না। দেখো এত সুন্দরভাবে এক একটা জিনিস এই মন্দিরে তুলে ধরেছে, আমি কি শব্দ প্রয়োগ করবো সেটাই ভেবে পাচ্ছি না। উপরটা পুরো ডিম্বাকৃতিভাবে আস্তে আস্তে নেমেছে, আর নেমে সামনে ঠিক এই রকম একটা মন্দিরের স্ট্রাকচার, যেখানে এখনও কাজ অনেকটাই বাকি আছে। দেখতে পাচ্ছ এখানে অনেক শিল্পীরা মিলে কাজ করছে, একটু নয়েজ আছে, সেটাকে ইগনোর করো বন্ধুরা। আর এই যে মন্দিরটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে শ্রী শ্রী নৃসিংহ দেবতার মন্দির, যেটা এক কথায় অসাধারণ বলা চলে। আমি হয়তো এটাকে ভাষায় মানে তোমাদের বোঝাতে পারবো না, ভাষা উচ্চারণ করে তোমাদের বোঝাতে পারবো না। তোমরা যারা যারা আসবে আর এই মন্দিরটাকে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে সেটা তোমরা দেখলে মানে তোমরা জাস্ট এক কথায় ওয়াও বলবে। তবে হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের কাজটা অনেকটাই পুরোটাই বলতে গেলে সম্পূর্ণ হয়ে গেছে, বাট এখনও তোমাদের যদি উপরটা দেখাই, দেখো উপরের কিছুটা অংশ, বেশ কিছুটা অংশ এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। এটা যদি মানে পুরো কমপ্লিট যখন হয়ে যাবে তখন যে কতটা সুন্দর হবে সেটা ধারণা করা মুশকিল, কারণ উপরের কাজ আমি দেখতে পাচ্ছি, উপরের কাজ পুরোটা কমপ্লিট, এই চত্বরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বাট তারপর থেকে দেখো কিছুটা অংশ, বেশ কিছুটা অংশ বাকি আছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। আর এই যে পোর্শনগুলো আছে এইগুলো পুরোটাই কমপ্লিট। দেখো পুরো মনে হচ্ছে এগুলো সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি নতুন মন্দিরের সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। তো এই মন্দিরটি যে আমরা দর্শন করছি কোনো সাধারণ মন্দির নয়, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো তিনি বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী আচার্যকে যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল প্রভুপাদজির কৃপায় দর্শন করতে পারছি। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। তো এই মন্দিরটি আর মাত্র চেষ্টা চলছে, হয়তো 2026-এর শেষের দিকে ওপেনিংয়ের চেষ্টা চলছে, 2026 সালের শেষের দিকে কাজ চলছে। এখন চেষ্টা চলছে, 2009 থেকে শুরু হয়েছিল, তো অনেক কারণে অনেক বাধা আসছে। করোনাতে অনেক কাজ বন্ধ হয়ে গিয়েছিল, 2 বছর মন্দিরের কাজ। তো এখন চেষ্টা চলছে মন্দিরের তাড়াতাড়ি ওপেনিং করার, 2026 সালের শেষের দিকে গ্র্যান্ড ওপেনিংয়ের চেষ্টা চলছে। পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। এটা কোনো সাধারণ মন্দির নয়, তাই আপনারা যে যা পারেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে ওয়েবসাইটে গিয়ে অনুদান করতে পারেন, তাতে আপনাদের জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং এখানে আমরা দেখতে পাবো সমস্ত ব্রহ্মাণ্ডের লীলা, আর উপর থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, আমরা কোথায় রয়েছি এবং আমাদের উপরে কটা লোক রয়েছে, নিচে কটা লোক রয়েছে, সমস্ত কিছু ব্রহ্মাণ্ডের লীলা এই মন্দিরে আপনারা দেখতে পাবেন। ভুব স জন তপ মহাসত্য, তারপরে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনের সমস্ত লীলা এখানে দেখানো হবে। নিচে 7টা লোক, তল অতল ভূতল সুতল মহাতল তলাতল রসাতল, সেগুলো আপনারা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। এখানে বোঝানো হবে যে ভালো কর্ম করলে প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন হবে। তো খুব সুন্দরভাবে বর্ণনা করা হবে এই মন্দিরে। তো আপনারা সবাই প্রার্থনা করবেন শ্রী রাধা মাধবের কাছে, মহাপ্রভুর কাছে, নৃসিংহদেবের কাছে, যাতে খুব শীঘ্রই মন্দিরের কাজটি সম্পন্ন হয়। তো আপনারাও এই মন্দির নির্মাণ কার্যে অবশ্যই অনুদান করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো এখন ঘড়িতে 1টা বাজে, ঠিক 1টার সময় তার আগে থেকেই অ্যানাউন্স করছিল যে যারা যারা ভিতরে আছো তারা কিন্তু বাইরে বেরিয়ে যাও। তো তোমরা যারা যারা আসবে চেষ্টা করো একটু তাড়াতাড়ি যারা মানে পৌঁছে যাওয়ার, কারণ 12টা থেকে 1টা পর্যন্ত এই মন্দিরে ঢুকতে দেওয়ার সময় থাকে। তারপরে যারা যারা আসবে, ধরো যারা সকালে এসে বিকেলে বেরিয়ে যাওয়ার মানে প্ল্যান করছো, তারা কিন্তু 12টার আগে এলে ভালো হয়। তোমরা তাহলে ভিতরের মন্দিরটা দর্শন করতে পারবে, কতটা কি কাজ হচ্ছে সেটা দর্শন করতে পারবে। তো সেটা একটু মাথায় রেখো।
তো এখন আমি মন্দির থেকে এই যে চন্দ্রোদয় মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন ভোগ প্রসাদের দিকে যাব। টিকিট তো আমাদের অলরেডি কাটা আছে। গদা ভবনের দিকে এগোবো, লাঞ্চটা করে তারপরে বাকি কি কি দেখতে পাই বা এখানের আরও আশেপাশটায় তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখন তাই ভিডিওর সঙ্গে থেকো। আর এটাই হচ্ছে এখনের মেন মন্দির, যেখানে ভগবানরা বিরাজমান হয়ে আছেন। সেটা পঞ্চদেবতা বলো বা রাধাকৃষ্ণ বা নৃসিংহ দেবতা, ওনারা কিন্তু এখানেই বিরাজমান হয়ে আছেন। আর এর পাশ থেকেই দেখো চন্দ্রোদয় মন্দিরটা দেখা যাচ্ছে, সুবিশাল চন্দ্রোদয় মন্দির। এখন যেহেতু দুপুরের টাইম, তাই মন্দির এখন বন্ধ। আবার বিকেল 4টে থেকে ভক্তগণদের জন্য গেট খুলে দেওয়া হবে, তারা কিন্তু ঢুকতে পারবে। বন্ধুরা, এখানে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মেন মন্দিরের পাশেই এখানে মোবাইল কাউন্টার, মানে মোবাইল জমা দেওয়ার কাউন্টার আছে। মেন মন্দিরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই তোমরা যারা যারা ফোন নিয়ে আসবে তারা কিন্তু এখানে এই মোবাইল কাউন্টারে মোবাইল জমা দিয়ে রাখবে। 5 টাকা করে জনপ্রতি নেবে। ইভেন জুতো, এখানে এটা হচ্ছে মোবাইল জমা রাখার কাউন্টার, আর ওখানে হচ্ছে শু কাউন্টার। এখানে তোমরা জুতো কিন্তু জমা রেখে যেতে পারো। আর তার পাশেই কিন্তু একটা মহাপ্রসাদাম আছে। তো তোমরা চাইলে এখান থেকে যদি ঘরের জন্য কিছু নিয়ে যেতে চাও, সেটা নিয়ে যেতে পারো। আচ্ছা বন্ধুরা, আমরা মেন মন্দির বা চন্দ্রোদয় মন্দির যেটা, এই রাস্তা হয়ে এলাম। এখান থেকে বেরোতেই আমরা এখন এই রাস্তা ধরে গীতা ভবন এই দিকটা পড়বে, তার পাশে কিন্তু গদা ভবন পড়বে। ওইদিকে যেতে গেলেই সামনে দেখো একটা গিফট শপ পড়বে। তো তোমরা নিজেদের ঘরের লোকের জন্য যদি কোনো গিফট, এখানে রাধারানী ড্রেস বা কৃষ্ণ ঠাকুরের অনেক জিনিস পাওয়া যায়, তোমরা ঘরের লোকের জন্য যদি কিছু গিফট নিয়ে যেতে চাও, এই সব জায়গায় এরকম টাইপের আরও 1-2টো আছে দোকান। তো তোমরা চাইলে এই সব দোকান থেকে নিজেদের ঘরের লোকেদের জন্য গিফট নিয়ে যেতে পারো। আর গিফট শপ থেকে একটু এগিয়ে এলেই দেখো এই সোজা চলে যাচ্ছে গীতা ভবন, বা তোমরা এই যে রাস্তাটা ঢুকে গেছে এই দিক থেকেও তোমরা যেতে পারো গদা ভবনের দিকে। আর তোমরা যারা যারা ভবনে খেতে চাও তারা টোকেন কেটে তোমরা যেতে পারো। তাছাড়াও তোমরা যদি এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে চাও, এখানে দেখো একটা গোবিন্দাস প্রসাদাম বলে একটা কাউন্টার আছে। এখানে লাঞ্চ থালি 12টা থেকে শুরু হয়। আর এই হচ্ছে কাউন্টারটা, তোমরা চাইলে এই সব জায়গা থেকে, মানে এইখান থেকেও লাঞ্চ কমপ্লিট করতে পারো। আর এই কাউন্টারটা এর আগে আমি যখন এসেছিলাম এই কাউন্টারটা বেশ ছোট ছিল, কিন্তু এখন অনেকটাই বাড়িয়ে আরও সুন্দরভাবে এটাকে তৈরি করেছে। আর জায়গাটা অনেকটা হয়েছে যাতে অনেক দর্শনার্থীরা এখানে বসে লাঞ্চ করতে পারে। আর এখানে বেশ কিছু দাদারা এসেছে। কোথা থেকে এসেছেন? 350 কিলোমিটার রান করে এসেছি। 350 কিলোমিটার? কোথা থেকে আসা হচ্ছে? আমরা ফারাক্কা থেকে এসেছি। ফারাক্কা থেকে এসেছেন? আজকে এসেছেন? ওকে, তো আজকে থাকবো 2 দিন আমরা। ও আচ্ছা আচ্ছা। সব বন্ধুরা মিলে আমরা বাইক নিয়ে সব জায়গাতেই যাই। আচ্ছা, প্রয়াগরাজ গিয়েছিলাম। ওকে, প্রয়াগরাজ থেকে এসে 3 দিনের মাথায় আবার এখানে এলাম গোবিন্দ দর্শন করতে। বাহ বাহ, খুব ভালো। সবাই মিলে হরে কৃষ্ণ। আর এই গোবিন্দাস প্রসাদামের পাশ থেকে এই দিক থেকে দেখো এই যে রাস্তাটা চলে গেছে, এইটা চলে গেছে গদা ভবনের দিকে। আমাদের যেহেতু গদা ভবনের কুপন কাটা আছে, তো আমরা গদা ভবনে দেখতে পাচ্ছি এখন রীতিমতো লাইন পড়ে গেছে খাবারের জন্য। তো আমরা এখন লাইনে দাঁড়াবো আর প্রসাদ গ্রহণ করব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মারাত্মক কিন্তু লাইন পড়েছে। বন্ধুরা, আমরা 1:15 থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন ঘড়িতে টাইম দেখতে পাচ্ছ 1:45 বাজে। লাইনটা ঠিক এইভাবে এসে দেখো, এইভাবে এসে এটা ঠিক জিগজ্যাগভাবে নিয়ে যাচ্ছে লাইনটা। তো এখন অলরেডি 1:45 বেজে গেছে, জানি না কখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবো। তো এইভাবে এখন অনেকটাই যেতে হবে এরকমভাবে জিগজ্যাগ করে। তো দেখা যাক কখন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারি আমরা। তো ফাইনালি বন্ধুরা, আমরা গদা ভবনের প্রসাদ কক্ষে এসে পৌঁছালাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:10 বাজে। আর এই দাদারা দেখো এখানে একটা বাচ্চা খাচ্ছে। এই रे डिस्टर्ब होच्छे। रेमंड राहुल ब्लॉग्स। आप लोग कहाँ से आए हैं? बेहाला से। अच्छा, मैं गार्डन रिच से, नज़दीक ही है। कब आज ही आए क्या? अच्छा अच्छा, आज ही चले जाएंगे क्या आप? अच्छा अच्छा, ओके ओके। और এটা হচ্ছে आपका मिसेस? अच्छा, रेमंड राहुल ब्लॉग्स। हाँ, ओके ओके, थैंक यू। खाना कैसा है इधर का? टेस्ट कैसा है? खाना अच्छा है? ओके, यूट्यूब पे आएगा? हाँ हाँ, यूट्यूब पे आएगा। তো এই দাদার থেকে রিভিউ নিলাম। এর আগে আমি যখন এসেছিলাম গীতা ভবনে খেয়েছিলাম, কিন্তু এখানে দাদার থেকে জিজ্ঞেস করলাম যে এখানের খাবার টেস্ট কেমন। বলতে হচ্ছে খুব ভালো। এবার আমি নিজে টেস্ট করে দেখব যে কেমন। তো সেই টেস্টটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। আচ্ছা, তোমরা দেখো এইখানে
এই দাদারা যেমনভাবে খাচ্ছে এরকম নিচে বসে তোমরা একটু মার্বেলের আপার পোর্শন করাচ্ছে এইভাবেও খেতে পারো। তাছাড়াও তোমরা এখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, তোমরা চাইলে টেবিল চেয়ারেও বসে খেতে পারো। তোমাদের ইচ্ছা সেটা, তোমরা এইরকম মাটিতে বসে খাবে নাকি তোমরা এরকম টেবিল চেয়ারে বসে খাবে সেটা তোমাদের ইচ্ছা। তোমরা এখানে বিশাল বড় জায়গা, ওই কোণ থেকে পুরো একদম ওই কোণ পর্যন্ত এটা পুরোটাই জায়গা। তাছাড়াও পরপর দেখো এদিকে আরও অনেক এইরকম টাইপের বসার জায়গা আছে। এই দেখো এরকম পরপর পুরো জায়গা আছে, তো অনেক বড় জায়গা, অনেক বড় স্পেশিয়াস জায়গাটা। তো এসে গেছি প্রসাদ কক্ষের সামনে, আর এখানে কি কি দিচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো, এখানে তোমাদের থালা দেবে। আচ্ছা, এখানে ভাত, আবার তোমরা রুটিও পাবে। একদিন সাথে থাকছে ডাল, এখানে সবজিও দেবে। আর এটা হচ্ছে চানা মশলা, আর এখানে বেগুনি দেবে একটা করে, আর সঙ্গে থাকছে পায়েস। তো এই হচ্ছে আমাদের ভোগ প্রসাদের পুরো থালি। তো চলো গিয়ে এবার বসে খাওয়া যাক, আর কেমন টেস্ট আমি তোমাদের একটু পরে বলছি সেটা খেয়ে। প্রত্যেকটা জিনিস বন্ধুরা আমি একটু একটু করে খেয়ে দেখলাম। সত্যি কথা বলতে প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না, আর আমি কোনো ফুড ব্লগারও নয় যে আমি খাবারটা রিভিউ করব, সেই সামর্থ্য আমার নেই। ভোগ প্রসাদ সব রূপেই খুব ভালো হয়, খুব ভালো লাগে, সে যেমনই হোক না কেন। আর এই গদা ভবনের খাবার সত্যি খুব সুস্বাদু। এর আগে আমি যখন এসেছিলাম গীতা ভবনে খেয়েছি, ওখানে তো খাবার খুব ভালোই। এই প্রথম আমি গদা ভবনে খাচ্ছি, তো গদা ভবনের খাবারও প্রত্যেক কটা খাবার খুব সুস্বাদু। তো চলো আমি এখানে খেয়ে নিয়ে এবারে খেয়ে দে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথাটা হচ্ছে। তোমরা যারা যারা নানান ভবনে এসে খাওয়া দাওয়া করো, সে ছাড়াও তোমরা যারা কেউ ফ্রিতে খাবার খেতে চাও, এই অন্নদান কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছ এই যে এখানে বোর্ড আছে দেখো, এখানে সব সময় কিন্তু ফ্রিতে অন্নদান করানো হয়। দাদা এখানে কোন কোন সময়, মানে সব সময় কি ফ্রিতে অন্নদান করানো হয়? সব সময় করানো হয়, কিন্তু কুপনের মাধ্যমে। কুপনের মাধ্যমে মানে প্রসেসটা কি আছে একটু যদি ক্লিয়ার করে বলেন। সকালে যেরকম 7টার সময় কুপন দেওয়া হয়, এটা সকাল 9টা আর দুপুর 12টা, দু টাইমের প্রসাদ দেওয়া হয়। তার কুপন দেওয়া হয় 7টার সময়। প্রসাদে কি থাকে? প্রসাদে একটা টাইম খিচুড়ি থাকে, একটা টাইম অন্য ডাল সবজি থাকে। আচ্ছা। আর বিকালে যেটা, সেটা এখন যে কুপন দেওয়া হচ্ছে 3টার সময়, এটা তোমার আছে 5টার সময় একবার প্রসাদ দেবে, 7টার সময় একবার প্রসাদ দেবে। এটা একবার খিচুড়ি, একবার অন্য ডাল, পুরোটাই ফ্রিতে। পুরোটাই ফ্রিতে। আচ্ছা, তো তোমরা শুনতে পেলে, তোমরা যারা যারা ফ্রিতে বিনামূল্যে খাবার খেতে চাও, এই অন্নদান কমপ্লেক্সে এসে আগে থেকে একটু কুপন কেটে নিতে হবে 2 ঘন্টা আগে। সিস্টেমটা আমি তোমাদের পুরো ওনার মুখ থেকে শুনিয়ে দিলাম। সকাল 9টার সময় যে ভোগ খাওয়ানো হয় সেটার কুপন 7টা থেকে দেওয়া হয়, এবং বিকেল 5টা ও 7টায় যে ভোগ খাওয়ানো হয় সেটার কুপন কিন্তু 3টের সময় দিয়ে দেওয়া হয়। তো তোমরা যারা যারা এখানে খাবার ভোগ গ্রহণ করতে চাও তারা কিন্তু আগে থেকে এসে এখান থেকে কুপন কেটে এখান থেকে ভোগ খেতে পারো। আর এখন আমি যাচ্ছি গোশালার দিকে। গোশালার দিকে যেদিকে দেখো, এখানে নিত্যানন্দ কুঠির বা এখানে শ্রুতি ভবন আছে। তোমরা যারা যারা গীতা ভবন বা গদা ভবন ছাড়াও এখানে এসে থাকতে চাও, তো এইসব এখানে দেখো নাম্বারও দেওয়া ছিল, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আশা করি গীতা ভবন গদা ভবনের থেকে এইসব জায়গার এইদিকে রুমের মানে প্রাইসগুলো একটু কম হবে। তো বন্ধুরা চলে এসেছি গোশালার সামনে। আর তোমরা যদি যারা যারা হেঁটে আসতে চাও, তারা তো হেঁটে বেশিক্ষণ লাগবে না। এছাড়াও তোমরা যারা হেঁটে আসতে পারবে না, তারা এরকম টোটো ঠাকুরদের সঙ্গে আসতে পারো। বলছি দাদা, এখান থেকে মেন মন্দির পর্যন্ত যদি মানে মন্দির থেকে যদি নিয়ে আসেন বা এখান থেকে মন্দির পৌঁছে দেন, কত করে নেন পার পারসন? জনপ্রতি 10 টাকা করে। থ্যাংক ইউ। এছাড়াও এখানে তো টোটো তো অজস্র টোটো আছেই। এছাড়া এখান থেকে দেখো একটু দূরে দেখা যাচ্ছে গরুর গাড়িও আছে, যেটা জনপ্রতি মূল্য কিন্তু 10 টাকা করে। তবে এখানে যারা আসে তারা টোটোর থেকে এই গরুর গাড়িটা চড়াটা বেশি প্রেফার করে, একটা গ্রাম্য ফিল দেয়। আর এই হচ্ছে গোশালার মেন গেট। আর গেটের সামনে দেখো এরকম শ্রী ভগবদ গীতা বা আরও শ্রীকৃষ্ণ প্রভুপাদ নানান এই টাইপের বই বিক্রি হচ্ছে। আর তোমাদের
মন্দিরে ঢুকতে যদি সামনেই দেখাই, এখানে তোমরা নানান রকমের খাবার দাবারের জিনিস পেয়ে যাবে। এছাড়াও ক্ষীর বা দই এই টাইপের জিনিস কিন্তু এইসব দোকানে তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে নিজেদের জন্য নিতে পারো বা ঘরের জন্য নিয়ে যেতে পারো। দেখো মাটির ভাঁড়ে ক্ষীর, গ্লাসে করে দই পাওয়া যায়। তো চলো এবার আমরা গোশালার দিকে, মানে এখান থেকে উঠতে হবে, তো চলো গোশালার দিকে যাওয়া যাক। আর গোশালায় ঢুকতেই দেখো লাইন দিয়ে পুরো গরু আছে। আর এইখানে একটা ষাঁড় আছে, ষাঁড়টার শিংটা আমি তোমাদের জাস্ট সামনে থেকে দেখাচ্ছি। আর এই ষাঁড়টার শিংটা দেখো, মানে মারাত্মক টাইপের শিংয়ের সাইজটা। এদিকেও একটা ষাঁড় দেখতে পেয়েছি, শিংটা দেখো, ও মারাত্মক শিংয়ের সাইজটা, মারাত্মক সাইজ। এদিকে দেখতে পাচ্ছ শিংটা এতটাই পরিমাণে বড় যে সবাই গরুটার সঙ্গে ফটোগ্রাফি করছে, ভিডিও করছে। আর গরুটাও দেখো খুব সুন্দরভাবে বেশ সবার আদর খাচ্ছে, দেখতে বেশ এই মোমেন্টটা খুব ভালো। আর বন্ধুরা এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। তোমরা যারা 100 টাকা বা 200 টাকা রুমে থাকতে চাও, এই যেগুলো দেখতে পাচ্ছ বেড়ার ঘর, সেগুলো 100 টাকা করে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ অ্যাজবেস্টার দেওয়া ঘর, এইগুলো হচ্ছে 200 টাকা করে। তো তোমরা যারা যারা 100 টাকা বা 200 টাকা রুমে থাকতে চাও, এইসব রুমে বা এই গৌরাঙ্গ কুটিরে এসে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা যারা মায়াপুর ঘুরতে আসবে, তোমরা এই মায়াপুরের ডিজিটাল ডোম থিয়েটারে ঢুকতে পারো। আর এখানে দেখো তার প্রদর্শনীর সময় দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে এখানের শোয়ের সব সময়। আর এই হচ্ছে ডোমটা। তো তোমরা যদি আসো, এখানে সমুদ্র মন্থন দেখানো হয় এখানে 3D মাধ্যমে ডোমের ভিতরে। তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু শোটা দেখতে পারো। আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি শিলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলপ্রভুপাদের সমাধি মন্দির। আর এই মন্দিরের ভিতরে ফটো ভিডিও অ্যালাউ নয়। তো চলো এখানে একটা এন্ট্রি ফিস আছে, সেটা কত আমি একবার জেনে নেবো, তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করে নেব। বন্ধুরা আজ থেকে যদি 1 বা 2 বছর আগের কথা বলি, এই প্রভু শিলপ্রভুপাদের মন্দিরে ঢুকতে বেশ একটা টিকিট মূল্য ছিল, কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি দেখো বিনামূল্যে সমাধি মন্দিরে প্রবেশ। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে এখানে মোবাইল যেহেতু ভিতরে অ্যালাউ নেই, তাই মোবাইল এই কাউন্টারে জমা করার জন্য এই লাইনটা পড়েছে। আর তোমাদের এই মন্দিরটা একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটাই হচ্ছে বন্ধুরা শিলাপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর মানুষের সমাগমটা দেখো, এখন বিকেল 4টে বাজে, এখনও কিন্তু মানুষের ঢল কম নেই। এখানে দেখো অনেক লোক ঢুকছে। আর এখানে দেখো শিলাপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সব সময়সূচি দেওয়া আছে, কখন মঙ্গল আরতি হয়, কখন দর্শন আরতি হয়। তো এই সব সময়সূচি এখানে দেওয়া আছে। তোমরা যারা যারা অ্যাটেন্ড করতে চাও এই সময়সূচি দেখে তারা যারা আসবে তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। আর এই হচ্ছে বন্ধুরা শিলাপ্রভুপাদের মন্দিরের মানে পুষ্প সমাধি মন্দিরের সামনে এখন ফাউন্টেনটা চালিয়েছে। এটা হয়তো সন্ধ্যেবেলা দেখতে আরও সুন্দর লাগবে, কারণ এখান থেকে মানে লাইটিংয়ের কারুকার্য করা হয়, তখন এই মানে ফোয়ারাটা দেখতে আরও খুব সুন্দর লাগে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের গোটা মায়াপুরটা ঘুরিয়ে দেখালাম। এছাড়াও মায়াপুরের খুঁটিনাটি তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর এই ধরনের কন্টেন্ট তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।